আমরা বলি সূর্য। সূর্য এই গ্রহে আমাদের জীবনকে কিভাবে সম্ভব করেছে তা খুব সহজেই দেখা যায়। আমাদের বনকে সবুজ করেছে, সমুদ্রকে নীল করেছে, পৃথিবীর চারদিকে আলোর ঝলকানি বইয়ে দিয়েছে। কিন্তু সূর্য একমাত্র নক্ষত্র নয়, বিষয়টি আমাদের জন্য গুরুত্ব। কল্পনা করুন তো, যেসব নক্ষত্র কোটি কোটি বছর আগে জীবিত বা মৃত ছিল, তাদের ছাড়া আমরা এখানে থাকতেই পারতাম না। সূর্যের নিজের অস্তিত্ব থাকতো না, চন্দ্রও না। আমাদের সৌরজগতে কোনো গ্রহই থাকতো না। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের কথা আপনারা জানেন। নক্ষত্রমণ্ডলীর মিলিত চক্র গ্রহ সৃষ্টি করেছে। নক্ষত্রগুলোকে মিটি মিটি আলোকবিন্দু মনে হয়। মখমলের মতো অন্ধকার আকাশে ওরা জ্বলে, কিন্তু আসলে সেগুলো খুব উত্তপ্ত গ্যাসের ঘূর্ণায়মান গোলা, যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। খোলা চোখে পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, কিন্তু এর বাইরেও অনেক তারকা রয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডে 3টি মাত্রা নিরূপণ করেছেন। তারা আমাদের নিজস্ব ছায়াপথ সৌরজগতে শত কোটি নক্ষত্র দেখার সুযোগ করে দিয়েছেন। সৌরজগতের নিজেই বিশ্ব ব্রহ্মাণ্ড। আমাদের চারপাশে যা দেখা যায়, তার জন্য নক্ষত্রগুলোর কি কোনো ভূমিকা আছে? আমি যাই দেখব, আপনাদের সাথে থেকে এই নক্ষত্র ভ্রমণে খুঁজে দেখব। আমাদের প্রথম বাধা অনেক অনেক দিন আগে, 1300 কোটি বছর আগে কোনো নক্ষত্রই ছিল না। কেবল ঘন পদার্থের অদৃশ্য কোনো বস্তু ছিল, এবং এর মধ্যে ছিল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। ঘন বস্তুর মধ্যাকর্ষণের মধ্যে এই গ্যাস সঞ্চিত হয়ে প্রথম তারাগুলো সৃষ্টি হয়। কিন্তু এই তারাগুলো দীর্ঘস্থায়ী ছিল না, সেগুলো ছিল অনেক বড়। তারকাগুলো দ্রুত উত্তপ্ত হয়ে অতি দ্রুত নিঃশেষ হয়। সেগুলো উত্তপ্ত হয়ে ওঠার পর আশেপাশে গ্যাস ছড়িয়ে পড়ে এবং জ্বালানি ঘুরিয়ে যায়। শেষ পর্যন্ত সেগুলোর মারাত্মক বিস্ফোরণ ঘটে। এগুলোকে বলে সুপারনোভা। দেখুন, আরো একটি সৃষ্টি হচ্ছে, এবং এটি চলে যাচ্ছে হাইড্রোজেন ও হিলিয়ামের সাথে অক্সিজেন ও কার্বনের মতো নতুন কিছু যোগ করে প্রথম নক্ষত্রগুলো সবকিছু বদলে দেয়। পরে সুপারনোভাস বিস্ফোরিত হয়ে মহাশূন্যে নতুন নক্ষত্র ও গ্রহ আগমনের উপাদান ছড়ায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে প্রায় 1300 কোটি বছর আগে সর্বপ্রথম নক্ষত্র সৃষ্টি হয়েছে। আপনার শরীরে রয়েছে এই নক্ষত্রের প্রায় 1 চা চামচ শক্তি। পরবর্তী কয়েকশো কোটি বছর ধরে ঘন বস্তুর অভিকর্ষে ক্রমাগত গ্যাস সঞ্চিত হয়ে নতুন তারকা মণ্ডলী সৃষ্টি করে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য যে কোনো ইতিহাসের তুলনায় তারকাগুলো অতি দ্রুত সৃষ্টি হয়েছে। জীবন ও পৃথিবী সৃষ্টির প্রয়োজনে এই তারকাগুলো অনেক বস্তু পুড়িয়ে ফেলে। যখন আমাদের নিজস্ব ছায়াপথ সৃষ্টি হয়, তখন সেই ছায়াপথ অন্যান্য ক্ষুদ্র ছায়াপথ
এবং গ্যাসের প্রভাব ছাড়িয়ে নিজেকে প্রকাশ করে। পাঁচশো কোটি বছর আগে গ্যাসের মেঘাচ্ছন্ন আবরণ এবং ধূলিকণার ভেতরে ছায়াপথে ঘটে একটি বিশেষ ঘটনা। সৃষ্টি হয় আমাদের সূর্য। কেবল সূর্য নয়, অন্য তারার মতোই নক্ষত্রমণ্ডলে একটি শক্তিশালী বা গুচ্ছ সমন্বয়ে সূর্য সৃষ্টি হয়। সূর্যের সমন্বিত গুচ্ছের উজ্জ্বলতম ক্ষুদ্র নক্ষত্রগুলো মেঘের মধ্যে সৃষ্টির পরপরই আলোকিত ও উত্তপ্ত হয়ে ওঠে। আমরা দ্রুত এগিয়ে গেলে দেখব এসব উজ্জ্বল নক্ষত্র আলোর তীব্রতায় মেঘ সরিয়ে নিজেরাই জ্বলতে থাকে। উজ্জ্বল নক্ষত্রগুলো ব্যাপক আর উত্তপ্ত বলে সেগুলো অত্যন্ত জ্বলজ্বলে। ভর নির্ভর করে কি পরিমাণ বস্তু সেখানে রয়েছে। উজ্জ্বলতম বৃহৎ নক্ষত্রগুলো নীল বর্ণে, ক্ষুদ্র নক্ষত্রটি লাল। মাঝখানে আছে আমাদের সূর্যের মতো হলুদ নক্ষত্র রাজি। এবারে নক্ষত্রের শক্তির কথা বলি। সুপারনোভাসের মতো নক্ষত্র বিস্ফোরিত হয়। এসব নক্ষত্রের মাত্র 1% বেলায় এমনটি ঘটে। মহাশূন্যের নক্ষত্রগুলো বিলুপ্ত হওয়ার আগে কক্ষপথে গুচ্ছাকৃতিভাবে ছড়িয়ে থাকে, কিন্তু কখনো একা থাকে না। অনেকের এক বা একাধিক সঙ্গী থাকে। আমাদের সূর্যের মতো অনেক নক্ষত্রের নিজস্ব গ্রহ আছে। সূর্যের কথা বলতে গেলে এর সাথে গ্রহগুলোর কথাও আসে। আমরা নক্ষত্রমণ্ডলীর সৃষ্টি রহস্য দেখেছি, যা এই গ্রহগুলোর সৃষ্টিতে সাহায্য করেছে। এখন সূর্যের শক্তির উপর এদের ভবিষ্যৎ নির্ভরশীল। কিভাবে শক্তি উৎপন্ন হয় তা খুঁজে বের করতে হলে 450 কোটি বছর এগিয়ে যেতে হবে। আমাদের তারাগুলোর দিকে চেয়ে বোঝার উপায় নেই যে এগুলো কিভাবে কাজ করে। পরীক্ষা করার মতো আমাদের সূর্য ছাড়া কোনো ভালো নক্ষত্র নেই। তারাগুলো প্রাকৃতিকভাবে পৃথিবীতে জীবনকে সাহায্য করে। পৃথিবীর অনতি দূরে সূর্যের কক্ষপথের 3টি উপগ্রহ থেকে ছবিগুলো নেওয়া হয়েছে। এখানে সূর্যের বাইরের পরিবেশ দেখা যাচ্ছে, এর নাম করোনা। বাইরের ধাপগুলো ক্রমাগত সৌর হাওয়ায় মিলে গেছে। পৃথিবীর চারপাশে কক্ষপথের লেজগুলো দেখেছি। ওরা উপগ্রহের পথ দেখায়। এতে কয়েকটি সূর্যের খেয়াল রাখে, কয়েকটি আবহাওয়া বা টেলিভিশন সম্প্রচার ও জিপিএস সংকেতের দিকে নজর দেয়। সূর্যের এই ক্লোজআপগুলো থেকে নক্ষত্রকে একটি গ্যাসের বড় বল বলে মনে হয়। এই উজ্জ্বল বৃত্তগুলো সৌরঝড়। এগুলোর নিচে রয়েছে অন্ধকার ও শীতল স্থান, যার নাম সূর্যের দ্বার। রোদেলা দিনে ছায়া থেকে বেরিয়ে আমরা অনুভব করি যে সূর্য শক্তি সৃষ্টি করে। কিন্তু কিভাবে এই শক্তি তৈরি হয় দেখা যাক। এটি সূর্যপৃষ্ঠের ঠিক নিচের প্রবাহ, পানি ফুটে ওঠার আগের মুহূর্ত।
আরো গভীরে গেলে দেখা যাবে গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ চক্রাকারে সূর্যের শক্তি বাইরে ছড়িয়ে যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিশালী প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তি সূর্যের কেন্দ্রে উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন পরমাণুগুলো ধ্বংস হয়ে হিলিয়াম উৎপন্ন করে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এটি এক ধরনের মিশ্রণ, এজন্য নক্ষত্র উজ্জ্বল দেখায়। মিশ্রণের ফলে গ্যাসের বাইরের চাপ এবং ভেতরে অভিকর্ষ তাদের মধ্যকার ভারসাম্যে নক্ষত্র সৃষ্টি হয়। নক্ষত্র কিন্তু অন্য অনেক নক্ষত্রের মতো সূর্য আলোকোজ্জ্বল। ঘূর্ণায়মান প্রবাহ যে বিশাল চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে তা এই রেখাগুলো দিয়ে দেখানো হয়েছে। চৌম্বকীয় ক্ষেত্র রেখাগুলো একত্রিত হলে সানস্পট বা সূর্যদাগ সৃষ্টি হয়। কিছু কিছু সূর্যদাগ পৃথিবীর চেয়ে বড়। সূর্য থেকে গতিশীল হাওয়া এসে চৌম্বকীয় ক্ষেত্রকে ঘন্টায় 10 লক্ষ মাইল বেগে উড়িয়ে নিয়ে যায়। মনে রাখবেন, 10 লক্ষ মাইল প্রতি ঘন্টায়। সূর্যের চৌম্বকীয় বিস্ফোরণে প্রচন্ড ঝোড়ো হাওয়া হতে পারে এবং বিপজ্জনক বিকিরণ সৃষ্টি হতে পারে। সৌরঝড়ে টেলিভিশন সংকেত ক্ষতিগ্রস্ত সহ অন্ধকারও নেমে আসতে পারে। ভাগ্যক্রমে পৃথিবীর নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র প্রায় সব সময় আমাদের রক্ষা করে। এই ঝোড়ো হাওয়া কেবল উত্তর এবং দক্ষিণ মেরুতে বইতে থাকে। এর ফলে দেখা যায় আলোর প্রভাব। মহাকাশকে আমরা শূন্য ভাবি, কিন্তু এখানে রয়েছে বহুদূর বিস্তৃত সূর্যের প্রভাব। আরেকটি গ্রহ শনি, সেখানেও চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে। শনি গ্রহে রয়েছে নিজস্ব আলো। এই রেখাটি পৃথিবী থেকে গেছে। এটি ভয়েজার 1-এর পথ। 1977 সালে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। 2004 সালে আবিষ্কৃত হয় সৌরঝড়ের শেষ কোথায়। 55টি ভাষায় প্রশংসিত ভয়েজার নক্ষত্রমণ্ডলীর উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেখানে কিছু আছে কিনা তা দেখাই ছিল যাত্রার উদ্দেশ্য। যেখানে যাত্রাপথে নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্রের সৌরঝড় অবরুদ্ধ ছিল, তার চারপাশ ঘিরে ভয়েজার তার যাত্রা অব্যাহত রাখে। সৌরজগতের বাধা সত্ত্বেও সূর্যের শক্তি সেখানে পৌঁছে যায়, কিন্তু সূর্য সবসময় উজ্জ্বল হয়। বেশিরভাগ নক্ষত্রের জীবনের শেষ ভাগে কি ঘটে? প্রায় 500 কোটি বছর পর ছায়াপথ তার নিকটবর্তী সৌরজগৎ অ্যান্ড্রোমিডাতে বিলীন হয়ে যাবে। তখন সূর্য হয়ে উঠবে এক লোহিত দানব।
প্রায় সব তারকার জীবনের শেষ ভাগে এমনই হয়। এটি পৃথিবীর বহিরাবরণ। ভয় নেই, অনেকদিন পর মানুষ হারিয়ে যাবে, অথবা আমরা কেবল কল্পনাই করতে পারি। সূর্যের ভিতরেও পরিবর্তন হবে। সূর্যের হলুদ কেন্দ্রটি এখনকার চেয়ে অবিশ্বাস্যভাবে বড় হবে। শেষ পর্যন্ত বেশিরভাগ তারকার মতো সূর্য থেকে সৌরজগতে ভস্ম ছড়িয়ে পড়বে। জন্ম নেবে নতুন নক্ষত্র, নতুন গ্রহ, সম্ভাবনাময় নতুন জীবন। শ্বেত বামন নামে পরিচিত সূর্যের অবশিষ্টাংশ কোটি কোটি বছর পর শীতল হয়ে মিলিয়ে যাবে। তো আমরা কিভাবে এত সব জেনেছি? অতীতে এগুলোতে কি ঘটেছে এবং ভবিষ্যতে কি ঘটবে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা নক্ষত্র পর্যবেক্ষণ করে নির্ণয় করেছেন। নক্ষত্রপুঞ্জের মধ্যে কালপুরুষ ও অন্যান্য নক্ষত্রের কিভাবে জন্ম হয়েছে বিজ্ঞানীরা তা জেনেছেন। এখন আপনিও জানবেন এবং দেখবেন। এটি কালপুরুষ নীহারিকা। অশ্রুকণার আকারে গ্যাস ও ধূলিকণার মেঘগুলো শিশু তারার মতো তুলছে। সৌরজগতের সর্বত্র ছড়িয়ে থাকা এমন অসংখ্য নক্ষত্র দেখা যায়। এসব শিশু নক্ষত্র ঘিরে থালার মতো যারা আছে তারা এক সময় গ্রহে পরিণত হবে। এখনো নক্ষত্রপুঞ্জ থেকে নক্ষত্র নির্গত হয়। 400 কোটি বছর আগে সূর্যগুচ্ছেরও এমনই হয়েছে। নক্ষত্রপুঞ্জের মধ্যে এগুলো কৃত্তিকা। আপনারা এই উজ্জ্বল নক্ষত্র দেখছেন, এগুলো 7 বোন বা সপ্তর্ষি নামে পরিচিত। নবীন নক্ষত্রগুলো এই গুচ্ছের মধ্যেই আছে। তারকাগুলো তাদের জীবন শেষে বেরিয়ে আসে। এগুলোর মধ্যে যে তারাটি সৃষ্টি হয়েছে সেটি কুণ্ডলীকৃত নীহারিকা। নক্ষত্রের অন্তঃস্থল, যা একটি পূর্ণবয়স্ক জলহস্তির ওজনের মতো হয়, সে যেন ইতোমধ্যে শ্বেত অংশে আবৃত হয়েছে। বাইরের স্তরে নির্গত বস্তু থেকে কোনোদিন তারকা বা গ্রহ সৃষ্টি হতে পারে, হয়তো পৃথিবীর মতো পূর্ণ। অথবা এটি কোনো সামগ্রী তৈরিতে যে সহায়ক হতে পারে, বিজ্ঞানীরা সম্প্রতি তা আবিষ্কার করেছেন। এটি গ্লিস 229, লাল বর্ণের ক্ষুদ্র তারাটি পৃথিবী থেকে দূরে নয়। কক্ষপথে ঘূর্ণায়মান বিচিত্র তারকাটি বড় অদ্ভুত।
একে বলা হয় বাদামি বামন। নক্ষত্র মণ্ডলীর মতো বাদামি বামনগুলো অসংখ্য, তবে প্রকৃত তারকার মতো এগুলো থেকে ব্যাপক গলিত হাইড্রোজেন নির্গত হয় না। বাদামি বামন আবিষ্কৃত হওয়ায় বোঝা যায় আমাদের কল্পনার চেয়েও মহাজাগতিক পরিবার বৈচিত্র্যময়। কে জানে এরপর কি ঘটবে। কিন্তু এখনকার মতো আমরা ঘরে ফিরে যাচ্ছি। একটি তারা বেছে নিন তো, যে কোনো খুব কাছ থেকে দেখুন তো। এর রং কি বলতে পারেন? এটি কি সদ্যজাত নাকি পুরনো? আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো সুপ্রাচীন অনেক তারা আছে। আমরা নক্ষত্র সম্পর্কে অনেক জেনেছি। এই জায়গায় বেশি দাস হবে হ্যাঁ দাস বিল্ডিং জায়গা কাছে লেগে দিয়েছিল সারুকা আগে এটা দিয়েছিল না একবার একবার আগে অন্যরা দেয় আগে দিয়েছেন প্রাণীর আরে ভাই তো নতুন খাওয়া আমি যখন সেটা হাসি না শুনছে এই মুভি না হয় একবার একবার আমার না মিনুবু থিয়েটার সেখানে অসুবিধা এটা তো কথা নবু থিয়েটার হয়েছে হ্যাঁ জীবন কি নবু থিয়েটার হয়েছে নবু থিয়েটার মানে সেখানে মুভি হয়ে যায় জার্নি অফ দ্য স্টার জাপান টোকিও মেক্সিকো নাসা ন্যাশনাল সায়েন্স আরেকটা শুরু বাঙালি কি করে বিদেশে কি করে দেশে বাইরে নাচা থেকেও না এতে তো কথা বাঙালি আছে আপনার কবিতা কবির জন্য অঙ্কটা মানা যায় অঙ্কটা ঠিক আছে অঙ্ক বিজ্ঞান ঠিক আছে কিন্তু বাংলা সাহিত্য এটা সাহিত্য বুঝ নাই ভাই অঙ্ক ঠিক আছে ভাই যেমন ধরেন আপনার অঙ্কগুলো আছে না ত্রিকোণমিতি এইগুলো অনেক কাজে প্রাণী টাণী
না ইলেকট্রন তারপর একটু অপেক্ষা করো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তোমার চোখ অন্ধকারে অভ্যস্ত হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। ও, এখানে এত অন্ধকার কেন? কারণ আমরা শহরের উজ্জ্বল আলো থেকে পার্কের অন্ধকারে প্রবেশ করছি। তোমার চোখের পিপলস এখন ধীরে ধীরে খুলছে যাতে আরো আলো আসতে পারে। শুধু অপেক্ষা করো, শীঘ্রই যথেষ্ট ভালো দেখতে পাবে। এই কারণেই পেঁচার চোখ বড়, তারা রাতে দেখতে পায়। হ্যাঁ, পিপলস যত বড় তত বেশি আলো প্রবেশ করবে এবং সে কারণে তারা রাতে শিকার করতে পারে। আমরা যে টেলিস্কোপগুলো দেখবো সেগুলো একইভাবে কাজ করে। আয়না বা লেন্স যত বড় হবে টেলিস্কোপে তত বেশি আলো প্রবেশ করবে। গত বছর তাদের কাছে একটি টেলিস্কোপ ছিল যা যথেষ্ট বড়। আমি এর মাধ্যমে ছায়াপথ দেখতে পেয়েছি। এটি সত্যিই চমৎকার ছিল। হাই বন্ধুরা, আমি খুব খুশি যে তোমরা আসতে পেরেছো। আমি তোমাদেরই খুঁজছি। আপনি কি এবছর আপনার বড় টেলিস্কোপটি এনেছেন? হ্যাঁ, আমি এনেছি। সত্যি এনেছেন? ব্যাপারটা বিশাল, এবং এটা নিশ্চয়ই দেখতে আমাদের স্কুলে বিজ্ঞান ক্লাসরুমে টেলিস্কোপের মতো না, যার আইপিএসটি পেছনে রয়েছে। আপনারটা কোথায়? এটি উপরে রয়েছে, তাই এটি দেখার জন্য আমাদের মইয়ের প্রয়োজন। এটি একটি প্রতিফলিত টেলিস্কোপ, যার অর্থ হলো আলোটি টেলিস্কোপের পেছনে একটি আয়নায় জড়ো হয় এবং টেলিস্কোপের সামনের দিকে প্রতিফলিত হয়, যেখানে এটি অন্য একটি আয়নায় পড়ে এবং আলোটি আবার আইপিসে প্রতিফলিত হয়। তোমার শিক্ষকের কাছে যে টেলিস্কোপ আছে তাকে প্রতিসারক বলা হয়, যা আলো সংগ্রহ করতে এবং ফোকাস করতে আয়নার পরিবর্তে লেন্স ব্যবহার করে। কোনটি ভালো, প্রতিফলক না প্রতিসারক? এটি নির্ভর করে তুমি তোমার টেলিস্কোপ দিয়ে কি পর্যবেক্ষণ করতে চাও তার উপর। কিন্তু সাধারণ নিয়ম হলো আয়না বা লেন্স যত বড় হবে টেলিস্কোপ তত বেশি আলো সংগ্রহ করবে। তুমি যে বস্তুর দিকে তাকাচ্ছ তার তত বেশি উজ্জ্বল এবং সমাধান হবে। সমাধান? একটি বস্তুর সমাধান করার মানে হলো যে তুমি তার বিস্তারিত দেখতে পারো। তুমি যখন আমাদের স্কুল থেকে টেলিস্কোপের মাধ্যমে তাকাও তখন তুমি বৃহস্পতি দেখতে পারো এবং এর 4টি চাঁদ। কিন্তু তুমি যখন এই টেলিস্কোপের মাধ্যমে তাকাবে তখন তুমি বৃহস্পতিতে মেঘের দলও দেখতে পাবে বা রেজলিউশন ভালো দেখাবে, তাই না? ঠিক, তোমার স্মৃতিশক্তি অনেক ভালো। আমি কিভাবে ভুলতে পারি? আমি সব সময় প্রথমবার শনির বলয় রাখার কথা মনে রাখবো এবং সেই নক্ষত্রের প্রাচীন বাহুগুলি আমি দেখেছি। আমি কি আপনার টেলিস্কোপ দিয়ে দেখতে পারি? অবশ্যই, এই জন্য এটা আমি এখানে এনেছি। ওয়াও, এটা কি সত্যিই বৃহস্পতি? ওই তারাগুলো কি দুপাশে সারিবদ্ধ? সেগুলি হলো 4টি গ্যালিলিয়ান চাঁদ: আইও, ক্যালিস্টো, ইউরোপা এবং গ্যানিমেড। তাদেরকে গ্যালিলিয়ান চাঁদ বলা হয় কেন? গ্যালিলিও নামে একজন ইতালীয় গণিতবিদই প্রথম মানুষ যিনি 1610 সালে টেলিস্কোপ দিয়ে তাদের দেখেছিলেন। প্রকৃতপক্ষে এটি বিশ্বাস করা হয় যে গ্যালিলিও প্রথম নভোমণ্ডল দেখার জন্য একটি টেলিস্কোপ ব্যবহার করেছিলেন। তিনি প্রথম পর্যবেক্ষণে রেকর্ড করেছিলেন। গ্যালিলিও কি টেলিস্কোপ আবিষ্কার করেন? না, আপনি কি সেই ডাচ লোকটির গল্প বলতে পারেন? নিশ্চয়ই, তবে তার আগে তোমাদের বলি টেলিস্কোপ আগে কেমন ছিল। টেলিস্কোপ আবিষ্কারের আগে সবাই বিশ্বাস করত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে এবং সূর্য, চাঁদ ও গ্রহ তার চারদিকে প্রদক্ষিণ করে। তারপর 1543 সালে নিকোলাস কোপার্নিকাস একটি ভিন্ন ধারণার প্রস্তাব করেছিলেন যে পৃথিবী সূর্যের কেন্দ্রবিন্দু নয়। এটি একটি প্রাথমিক ধারণা ছিল, কিন্তু এটি প্রমাণ করার মতো তার কাছে কিছু ছিল না। প্রায় 65 বছর পর 1608 সালে হ্যান্স লিপার্সে নামে একজন ডাচ ব্যক্তি দুটি ছোট কাঁচের টুকরো নেন এবং এগুলি টিউবে বসিয়ে একটি ছোট দূরবীন তৈরি করে। কয়েক মাস পর
গ্যালিলিও এটির উপর ভিত্তি করে নিজেরটা তৈরি করেন। 1610 সালের জানুয়ারিতে একটি পরিষ্কার সন্ধ্যায় তিনি এটিকে বৃহস্পতির দিকে তাক করেছিলেন। টেলিস্কোপের অতি সংকীর্ণ ক্ষেত্রটি দ্বারা বৃহস্পতিকে খুঁজে পেতে কষ্ট হচ্ছিল, কিন্তু যখন তিনি পারলেন তিনি দেখতে পেলেন গ্রহের পাশে 3টি তারা, একটি ডানে এবং আরো 2টি বামে। তিনি কয়েক রাত ধরে আলোর এই বিন্দুগুলি দেখেছেন, তারা কিভাবে তাদের অবস্থান পরিবর্তন করেছে তা উল্লেখ করেছেন। তিনি নির্ধারণ করেছিলেন যে চাঁদ বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে, পৃথিবী নয়। এটি প্রথম পর্যবেক্ষণমূলক প্রমাণ যে নবমণ্ডল ভিন্নভাবে কাজ করে। তারপর থেকে অনেক মানুষ এটা নিয়ে ভাবতে শুরু করে। কোপার্নিকাসের তত্ত্ব যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে তা অবশেষে গ্যালিলিও প্রমাণ করল। এবং তিনি বৃহস্পতির চাঁদের চেয়েও বেশি কিছু দেখেছিলেন। তার টেলিস্কোপটি তার জন্য যথেষ্ট পরিষ্কার করেছিল যে চাঁদের পাহাড় রয়েছে, সূর্যের উপর দাগ রয়েছে এবং শুক্র আমাদের চাঁদের মতো পর্যায়ক্রমে চলে। তিনি আরো দেখলেন যে মিল্কি ওয়ে হাজার হাজার তারা দিয়ে তৈরি। এখন তুমি কি শনির দিকে তাকাতে চাও? হ্যাঁ, যাই। ঠিক আছে, আমাকে 1 মিনিট সময় দাও। ঠিক আছে, এখন দেখো। ওয়াও, এটা কি বাস্তব? এটাই বাস্তব। গ্যালিলিও কি তার টেলিস্কোপ দিয়ে শনিকে দেখেছিলেন? হ্যাঁ, তবে তিনি কেবলমাত্র একটি আয়তাকার বিন্দু দেখেছিলেন, কারণ তার টেলিস্কোপে রিংগুলি দেখার বিশ্লেষণ ক্ষমতার অভাব ছিল। তিনি এটিকে কান সহ একটি গ্রহ হিসেবে বর্ণনা করেছিলেন। ডাচ জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন্স একটি 23 ফুট লম্বা প্রতিসারক দূরবীন ব্যবহার করে শনিকে একটি রিংযুক্ত গ্রহ হিসেবে দেখেছেন এবং একটি বৃহত্তম চাঁদ টাইটান আবিষ্কার করেছেন। ওই টেলিস্কোপ কি এটার চেয়েও বড় ছিল? ওটি কিছুটা বড় ছিল, কিন্তু লেন্সের ছিদ্র মাত্র কয়েক ইঞ্চি ব্যাস ছিল। এটা এত বড় ছিল কেন? আলোর সাথে এর কোনো সম্পর্ক আছে যা লেন্সের মাধ্যমে ফোকাস করে? রঙের সম্পর্কে কিছু অবশ্যই আছে। যখন তুমি একটি উজ্জ্বল নক্ষত্র বা গ্রহকে একটি সাধারণ টেলিস্কোপ দিয়ে দেখবে, তখন তুমি এর প্রান্তের চারপাশে নীল এবং হলুদ রঙের একটি রঙিন বলয় দেখতে পাবে। টেলিস্কোপের ফোকাস দৈর্ঘ্য বাড়িয়ে বা এটিকে লম্বা করে তুমি ভালো দেখতে পাবে। আমি কিন্তু শনির চারপাশে শুধুমাত্র একটি বলয় দেখতে পাচ্ছি, এবং এটি নীল বা হলুদ নয়। কারণ তার টেলিস্কোপটি প্রতিসরণকারী নয়, এটি একটি প্রতিফলক। হাইজেন্স তার দীর্ঘ প্রতিসরণ তৈরি করার কিছুদিন পরে স্যার আইজাক নিউটন নামে এক ব্যক্তি কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং আবিষ্কার করেন যে লেন্সের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় রঙের বিকৃতি তৈরি হয়। তাই তিনি খুঁজে বের করেন আয়না ব্যবহার করে লেন্সের মতো আলোকে ফোকাস করার একটি উপায়, রঙের বিকৃতি ছাড়াই। এখন তুমি কিছু বাস্তব রং দেখতে চাও? হ্যাঁ, যাই। ঠিক আছে, আমি টেলিস্কোপটি এখানে একটি সুন্দর দৃশ্যের দিকে তাক করব। আলবেরিও এ এবং বি একটি বাইনারি স্টার সিস্টেম, যার মানে এই দুটি তারা অত্যন্ত কাছাকাছি দেখায়। আসলে তোমার অসহায় চোখ দিয়ে এটি আকাশে একটি একক তারা হিসেবে দেখা যায়। আমি ভিন্ন রঙের 2টি তারা দেখতে পাচ্ছি, একটি নীল এবং অপরটি সোনালী। কারণ প্রতিটি নক্ষত্রের তাপমাত্রা আলাদা। আমি গত বছর শিখেছি। তুমি যখন একটি মোমবাতির শিখার দিকে তাকাও, তখন তুমি দেখো এটি বাতির কাছে নীল থেকে উপরে প্রায় লাল হয়ে গেছে। প্রতিটি রং সেই বিন্দুতে শিখার তাপমাত্রার সাথে সম্পর্কিত। শিখার শীর্ষ লাল অংশ গরম, কিন্তু নীল অংশ অনেক গরম। ঠিক বলেছ, নিউটনও সেটা বের করার সাথে জড়িত ছিল। মনে আছে কাঁচের লেন্সের মধ্য দিয়ে যাওয়া আলো যা রঙের বিকৃতি সৃষ্টি করে? নিউটন একটি বিশেষ কাঁচের মধ্য দিয়ে আলোকে অতিক্রম করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে রংধনুর রঙগুলি বিভিন্ন তাপমাত্রার সাথে মিলে যায়। রংধনু বা বর্ণালীর নীল অংশ লালের চেয়ে বেশি উষ্ণ। তাই নিউটন শুধুমাত্র রঙের বিকৃতি অপসারণকারী লেন্স হিসেবে আয়না ব্যবহার করে কিভাবে একটি টেলিস্কোপ তৈরি করা যায় তা আবিষ্কার করেননি। তিনি বর্ণালী বিদ্যা নামক আলোর অধ্যয়ন শুরু করেছিলেন। এই অনন্য আবিষ্কারগুলি প্রতি রাতে সারা বিশ্বে টেলিস্কোপে ব্যবহার করা হয়। এমনকি লা পালমা এবং হাওয়াইয়ে 10 মিটার মিরর টেলিস্কোপে। 10 মিটার?
30 ফুটের বেশি? এটা থেকে অনেক ভালো দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা এত বড় দূরবীন দিয়ে দেখেন না, তারা ডিটেক্টর নামক ডিভাইস ব্যবহার করেন। ডিটেক্টর ফোকাস করা আলো নেয় এবং এটি থেকে একটি ডিজিটাল ফটোগ্রাফ তৈরি করে বা আলোকে একটি বর্ণালীতে ভেঙে দেয়। এখন একটি ফটোগ্রাফ তোমাকে একটি বস্তু সম্পর্কে অনেক কিছু বলতে পারে, কিন্তু একটি বর্ণালী অদৃশ্যকে প্রকাশ করতে পারে। দেখো, জ্যোতির্বিজ্ঞানীরা যখন তারার বর্ণালী অধ্যয়ন করেন তখন তারা তারা সম্পর্কে অনেক তথ্য বের করতে পারেন। একটি পরীক্ষাগারে তৈরি বর্ণালীগুলির সাথে পর্যবেক্ষিত বর্ণালী তুলনা করে তারা বলতে পারে এটি কতটা গরম। তারা এই বর্ণালীটি কতটা স্থানান্তরিত হয়েছে তারা তারার আপাত গতিও পর্যবেক্ষণ করতে পারে। তুমি কি কখনো পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্সের সাইরেন শুনেছো যে এটি বাজার সময় এর স্বর পরিবর্তন করে? হ্যাঁ, শুনেছি। তুমি যে শুনেছ সেটাকে ডপলার এফেক্ট বলা হয়, যেখানে শব্দ তরঙ্গ তোমার দিকে আসার সময় সংকুচিত হয় এবং যাওয়ার সময় প্রসারিত হয়। এই একই প্রভাব পর্যবেক্ষকের দিকে আসা বা চলে যাওয়া নক্ষত্রের বর্ণালীতে দেখা যায়। এই প্রভাবটি ছায়াপথের গতি পর্যবেক্ষণ করতেও ব্যবহার করা যেতে পারে। ছায়াপথ? আমরা কি ছায়াপথে বাস করি না? হ্যাঁ, এটাকে মিল্কি ওয়ে বলা হয়। কিন্তু তুমি কি জানো যে আমরা মাত্র 100 বছরেরও কম সময় ধরে এটা জানি? এটা বের করতে আমাদের এত সময় লাগবে কেন? 20 শতাব্দীর আগে জ্যোতির্বিজ্ঞানীরা মনে করতেন যে মহাবিশ্ব পৃথিবী এবং কেন্দ্রে অবস্থিত সৌরজগতের সাথে তারার একটি সমতল চাকতি নিয়ে গঠিত। ক্যারোলিন হার্শেল নামে একজন জ্যোতির্বিজ্ঞানী এই চাকতির একটি মানচিত্র তৈরি করেছিলেন। যেহেতু সেখানে টেলিস্কোপগুলিতে অন্য ছায়াপথের পৃথক নক্ষত্রগুলি দেখার জন্য সমাধান করার ক্ষমতা ছিল না, তারা ভেবেছিল এগুলি আলোর প্যাচ, যাকে তারা বলেছে সর্পিল নীহারিকা, যা এই বিশাল চাকতির অংশ। কারণ তখনকার টেলিস্কোপ 100 ইঞ্চি টেলিস্কোপ পর্যন্ত একটি শীর্ষ মাউন্ট উইলসন তৈরি করা হয়নি। এডউইন হাবল নামে একজন জ্যোতির্বিজ্ঞানী এই টেলিস্কোপটি ব্যবহার করে একটি বিশেষ ধরনের নক্ষত্র দেখে, যাকে সার্কিট ভেরিয়েবল বলা হয়, এবং শুধুমাত্র তা নির্ধারণ করতে সক্ষম হননি যে সর্পিল নীহারিকাগুলি পৃথক ছায়াপথে ছিল, যেগুলিকে তিনি আয়ারল্যান্ড মহাবিশ্ব বলে ডাকতেন, কিন্তু তারা অত্যন্ত দূরে ছিল। এখানে দেখো, এটি আমাদের নিকটতম প্রধান ছায়াপথ। একে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি বলা হয়। হাবলও কি নির্ধারণ করেনি যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে? হ্যাঁ, সে করেছে। 1960-এর দশকে মহাজাগতিক পটভূমির বিকিরণে যে সম্প্রসারণ তিনি পর্যবেক্ষণ করেছিলেন তার এই ধারণাটি নিশ্চিত করেছে যে মহাবিশ্ব একটি বিগ ব্যাঙে তৈরি হয়েছিল। তাই কি ওরা এর নাম হাবল স্পেস টেলিস্কোপ দিয়েছিল? ঠিক, নাসা যখন হাবল স্পেস টেলিস্কোপ চালু করেছিল তখন তারা নিশ্চিত হয়েছিল যে টেলিস্কোপটি সেই দিয়ে ভূমিভিত্তিক টেলিস্কোপ দ্বারা অদেখা মহাবিশ্বকে উদ্ঘাটন করবে। দেখো কিভাবে তারাগুলো রিপিট করে। আমাদের বায়ুমণ্ডল এটি ঘটায়, এবং তুমি যত বড় টেলিস্কোপ তৈরি করো না কেন, একটি টেলিস্কোপ যা দেখতে পারে তার সীমিত কারণ হলো এটি এবং মহাকাশের মধ্যবর্তী বায়ু। তাই যখন তারা মহাকাশে একটি টেলিস্কোপ স্থাপন করেছিল তখন জ্যোতির্বিজ্ঞানীরা জানত যে বিস্ময়কর কিছু। হাবল স্পেস টেলিস্কোপ নক্ষত্র ও গ্রহের গঠন প্রকাশ করেছে। এটা আমাদের দেখিয়েছে যে মহাবিশ্ব গতিশীল এবং স্থবির নয়, কিন্তু এটি আসলেই আমাদের যা দেখিয়েছে তা হলো শুরুর দিকের মহাবিশ্ব। আজ আমরা যে মহাবিশ্বে বাস করছি তার চেয়ে আলাদা ছিল। আপনি কি বলতে চাচ্ছেন? শুরুর দিকের মহাবিশ্ব সব একই নয় কি? আমরা কিভাবে শুরুর দিকের মহাবিশ্ব দেখতে পারি? ভালো প্রশ্ন। ওখানে তারকাটা দেখেছ? এটি ভেগা, প্রায় 26 আলোকবর্ষ দূরে। তার মানে এই তারা যে আলো তৈরি করে তা আমাদের কাছে পৌঁছতে আলোর গতিতে 26 বছর সময় নেয়। তাই আমরা এটিকে 26 বছর আগের মতোই দেখি। এখন যে নক্ষত্রটি আছে তার নাম জেনে, এবং এটি 3600 আলোকবর্ষ দূরে। তাই এটি দেখা গিয়েছিল 3600 আলোকবর্ষ আগে, তাই না? এটাই ঠিক। আর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে আসা আলোর বয়স কত? 2 মিলিয়ন বছরেরও বেশি। তাই টেলিস্কোপ শুধুমাত্র দেখার যন্ত্র নয়, এটাকে সময়ের যন্ত্র হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
এবং হাবল 13.5 মিলিয়ন বছরেরও বেশি সময় ঘিরে রেখেছিল যখন এটি আলট্রা ডিপ ফিল্ড নামক একটি ছবি তুলেছিল। এই ছবিটি আজকে আমরা যেভাবে বাস করি তার থেকে একটি অনেক আলাদা মহাবিশ্ব প্রকাশ করেছে। এটি দেখা যায় যে ছোট ছোট নক্ষত্রগুলির সংঘর্ষ এবং মিশে গিয়ে বৃহত্তর নক্ষত্রের তৈরি, যার ফলে নক্ষত্রগুলি আজ আমাদের ঘিরে রয়েছে। এখন যেহেতু আমাদের মহাকাশে টেলিস্কোপ রয়েছে, জ্যোতির্বিজ্ঞানীদের আর পৃথিবীতে টেলিস্কোপের দরকার নেই, তাই না? এটি সত্যি হতে পারত যদি তারা অভিযোজিত অপটিক্স নামে একটি প্রক্রিয়া তৈরি না করত। জ্যোতির্বিজ্ঞানী এবং প্রকৌশলীরা এখন রিয়েল টাইমে বায়ুমণ্ডলের বিকৃতির কারণ পরিমাপ করতে পারে এবং কোনো বস্তু থেকে আলোক টেলিস্কোপের ফোকাল প্লেনে পৌঁছানোর আগে তাদের বাদ দিতে পারে। এই প্রযুক্তির কারণে বিশ্বজুড়ে কাজ করে এমন বড় অ্যাপারচার টেলিস্কোপগুলি এখন হাবল স্পেস টেলিস্কোপের রেজলিউশনকে প্রতিযোগিতা করতে পারে। এমনকি বৃহত্তর ভূমি ভিত্তিক টেলিস্কোপ যা ফুটবল মাঠের সমান আগামী 10 বছরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এবং সময়ের মধ্যে আরো পিছনে তাকাবে। তুমি কি মনে করো তারা কি দেখবে? আমি নিশ্চিত নই, কিন্তু আমি সেই টেলিস্কোপ ব্যবহারকারী প্রথম জ্যোতির্বিজ্ঞানী হতে চাই। আশা করি পারবে। জ্যোতির্বিদ্যা, ধারণা এবং অমীমাংসিত রহস্য সাম্প্রতিক এই আবিষ্কার মহাবিশ্বে তার সম্প্রসারণকে ত্বরান্বিত করছে। এটি কি বয়ে আনবে তা বের করতে প্রচুর পর্যবেক্ষণের প্রয়োজন হবে। তবে যেটি আমাকে সবচেয়ে বেশি আন্দোলিত করে তা হলো আমরা অন্যান্য নক্ষত্রের চারপাশে পৃথিবীর মতো অন্যান্য